This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। রাত 10:30 মানে নিউজ টপ 9। নিউজ টপ 9-এর শুরুতেই তার কথাই বলবো। 2 বছর পর জেল মুক্তি অনুব্রত মণ্ডলের। তিহার জেল থেকে বেরিয়ে মেয়ের হাত ধরে গাড়িতে ওঠেন অনুব্রত। মধ্যরাতেই বিমানে কলকাতার পথে অনুব্রত। পুজোর আগে ঘরে ফিরছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। আগামীকাল নিজের গড়ে মানে বীরভূমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফেরার বার্তা আসতেই কেষ্টগড়ে সাজো সাজো রব। আবারও দরজায় জলজল করছে জেলা সভাপতির নেম প্লেট। 11ই অগস্ট 2022 সালে সিবিআই হাতে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। সরাসরি সেই ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে, জেল থেকে বেরোনোর মুহূর্তের ছবি। বেরিয়ে তিনি মেয়ে সুকন্যা মণ্ডলের হাত ধরেন। আমার সঙ্গে এই মুহূর্তে আমার সহকর্মী জ্যোতির্ময় রয়েছেন। জ্যোতির্ময়, এখনো পর্যন্ত আর কি জানতে পারা যাচ্ছে? আজকে কখন তার বিমান, কখন কলকাতায় পৌঁছবেন? আমি একটু ডিটেল জানতে চাইবো জ্যোতির্ময়। দেখো, রাত 9টার কিছুটা পরে অনুব্রত মণ্ডল তিনি তিহার জেলের 3 নম্বর গেট থেকে বেরোন। বাবা বেরোনোর প্রায় আধ ঘন্টা 45 মিনিট আগে থেকে সুকন্যা মণ্ডল তিনি গেটের বাইরে এসে অপেক্ষা করছিলেন এবং বীরভূম থেকে একাধিক তৃণমূলের নেতা, বীরভূমের একাধিক তৃণমূলের কর্মী এবং যারা অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ, তারা গতকালই দিল্লিতে পৌঁছে গিয়েছেন। এমনকি তারা শুনানির সময়ও রাউজ এভিনিউ কোর্টে উপস্থিত ছিলেন। তারা প্রত্যেকে ভিড় করেন অনেক দীর্ঘক্ষণ আগে থেকেই এই তিহার জেলের 3 নম্বর গেটের বাইরে। যখন তিনি বাইরে বেরোন, যে ছবি আমরা দেখতে পাই, যখন তাকে প্রথম গ্রেপ্তার করা হয় তখন প্রায় 110 কেজি ওয়েট অনুব্রত মণ্ডলের। কিন্তু যে খবর আমরা জানিয়েছিলাম যে প্রায় 30 কেজির বেশি ওজন কমিয়েছেন অনুব্রত মণ্ডল। প্রায় শীর্ণকায় চেহারা, যথেষ্ট রোগা হয়ে গিয়েছেন। 79 কেজি এই মুহূর্তে তার ওয়েট। কিন্তু রাউজ এভিনিউ কোর্টে দীর্ঘদিন যখন বারবার শুনানি হয়েছে, আমরা দেখেছি অনুব্রত মণ্ডল হেঁটে আসতে পারতেন না অসুস্থতার কারণে। কিন্তু আজকে আমরা দেখতে পাই যে তাকে সেই সময় তাকে হুইল চেয়ারে কোর্টে নিয়ে আসতে হতো। আজকে দেখলাম অনুব্রত মণ্ডল তিনি হেঁটে বেরোলেন জেল থেকে। বেশ কিছুটা তিনি সুস্থ। দীর্ঘক্ষণ পর, প্রায় 45 মিনিট পর, যখন এয়ারো সিটিতে, অর্থাৎ এয়ারপোর্টের ঠিক পাশে এয়ারো সিটিতে একটি হোটেলে তিনি ঢুকছেন, সেই সময় যে ছবি আমরা দেখতে পাই, সেই ছবি কার্যত আবেগঘন ছবি। তার যিনি আইনজীবী ছিলেন রাউজ এভিনিউ কোর্টে, আহমেদ ইব্রাহিম, তিনি এগিয়ে যান গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে। তিনি জড়িয়ে ধরেন অনুব্রত মণ্ডলকে এবং একটি আবেগঘন পরিস্থিতি কার্যত কেঁদে ফেলেন আইনজীবী। কারণ আইনজীবীর সঙ্গে আমরা যখন কথা বলছিলাম, তিনি জানান যে প্রথম যখন তিনি এই কেস হাতে নেন 1.5 বছর আগে, তিনি জানিয়েছিলেন যে 2024-এর পুজোর আগে তিনি অনুব্রত মণ্ডলকে বাড়ি পাঠাবেন এবং সেই কথা তিনি রাখতে পেরেছিলেন। এবং অনুব্রত মণ্ডল তিনিও যথেষ্ট আবেগঘন। এই মুহূর্তে আমরা দিল্লির এয়ারো সিটিতে দাঁড়িয়ে রয়েছি। এখানেই একটি হোটেলে অনুব্রত মণ্ডল রয়েছেন, তিনি বিশ্রাম করছেন। রাত 2:20 ফ্লাইট। এই 2:20 এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে তিনি ফিরবেন এবং কলকাতা পৌঁছানোর পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তিনি বীরভূমের উদ্দেশ্যে রওনা হতে পারেন। আমরা অনুব্রত মণ্ডলকে প্রশ্ন করেছিলাম যে আপনি কেমন আছেন। তিনি অন্য প্রত্যেকটি রাজনৈতিক প্রশ্ন এড়িয়ে গিয়েছেন, কোনো প্রশ্নের তিনি উত্তর দেননি। যখন তাকে প্রশ্ন করি আপনার শরীর কেমন আছেন, তিনি বলেন কিছুটা ভালো আছি। ফলত অনুব্রত মণ্ডল আগামী দিনে কি রাজনৈতিক, কোন ধরনের রাজনৈতিক ভূমিকায় ফিরবেন, আবারও সেই ক্ষিপ্রতা, আবারও সেই প্রভাব প্রতিপত্তি সব কিছু দেখতে পাওয়া যাবে কি না, তা প্রত্যেকটা বিষয় কিন্তু সময়ই বলবে। কিন্তু আপাত দৃষ্টিতে অনুব্রত মণ্ডলকে দেখে আমরা যা বুঝলাম, দিল্লিতে গত 18 মাস ধরে তার যে জেল যাপন, সেই জেল যাপনের সময় কিছুটা সাপে বর হয়েছে। দিল্লির বিভিন্ন নামি দামি সরকারি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসা করিয়েছেন। তার বেশ কিছুটা ওজন কমেছে এবং সেই ওজন কমার কারণে তার শারীরিক অসুস্থতা, একাধিক অসুস্থতা কিছুটা নিয়ন্ত্রণে এই মুহূর্তে, সম্পূর্ণভাবে সেরে না গেলেও কিছুটা নিয়ন্ত্রণে এই মুহূর্তে। ফলত কিছুটা সুস্থ হয়েই সম্পূর্ণ অন্য রূপে ফিরছেন অনুব্রত। ফলত আগামী দিন তার কিভাবে কাটে, কিভাবে তিনি বঙ্গ রাজনীতিতে, বীরভূমের রাজনীতিতে ফিরে আসেন, নজর থাকবে সেদিকে। একেবারে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত তোমায় ধন্যবাদ জ্যোতির্ময়। কথা বলছেন সহকর্মী জ্যোতির্ময়ের সঙ্গে। অন্যদিকে পুলিশি এনকাউন্টারে নিহত বদলাপুরে 2 ছাত্রীকে যৌন নির্যাতনে অভিযুক্ত অক্ষয় শিন্দে। পুলিশ সূত্রে দাবি, প্রিজন ভ্যানে অক্ষয় প্রথমে এক কনস্টেবলের বন্দুক ছিনিয়ে নিয়ে গুলি চালান। পাল্টা গুলিতে গুরুতর জখম হন ওই অভিযুক্ত। হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় তার। গুলি চালানোর ঘটনায় এক পুলিশকর্মীও আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। আমার সহকর্মী সায়ন্ত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সায়ন্ত, আর কি খবর?
ঘটনাটি ঘটেছে আজকে সন্ধ্যে 6:30 থেকে 7টার মধ্যে মুমরা বাইপাসের উপরে, যেটা পুলিশ সূত্রে জানা গিয়েছে। তালোজা জেলে এই পুলিশ কর্মীরা গিয়েছিল ওই যিনি বদলাপুর নার্সারি 2 ছাত্রীকে যৌন হেনস্থাকাণ্ডে ধৃত ওকে নিজেদের হেফাজতে নিতে, কারণ প্রথম পক্ষের স্ত্রীর বধূ নির্যাতনের মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা এবং তাকে হেফাজতে নিতেই পুলিশ গিয়েছিল। মুমরা বাইপাস দিয়ে যখন তারা ফিরছিল সেই সময় ওই অভিযুক্ত একজন পুলিশ কর্মীর গান ছিনতাই করার চেষ্টা করে এবং ছিনতাই করে গুলি চালায়। সেই গুলিতে একজন পুলিশ কর্মী জখম হয়, পাল্টা পুলিশের গুলি চালালে ওই অভিযুক্তের বুকে এসে গুলিটা বেঁধে এবং এরপর অভিযুক্তকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাকে মারা যায় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে মহারাষ্ট্রের ডেপুটি চিফ মিনিস্টার দেবেন্দ্র ফডনবিস, এবং তিনি যেটা জানিয়েছেন যে এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত যা মারা গিয়েছে এবং তার পরিবারকেও বিষয়টি সম্পর্কে জানানো হয়েছে। যেহেতু বন্দুক ছিনতাই করে গুলি চালানোর চেষ্টা করেছিল এবং গুলি চালিয়েছ। আহত পুলিশ কর্মী শারীরিক পরিস্থিতি সংক্রান্ত কি আপডেট? দেখো, আহত পুলিশ কর্মীর ঘাড়ের ওপরে গুলি লেগেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে এবং তার গুলি অস্ত্রোপচার করে তার গুলি বের করা হয়েছে, তবেও তার পরিস্থিতি তার শারীরিক অবস্থা সংকটজনক নয়, এটা অন্তত আপাতত পুলিশ জানিয়ে দিয়েছে। ধন্যবাদ শান্ত। पूर्व पत्नी ने सेक्सुअल असॉल्ट की एक कंप्लेंट की थी, इसके लिए वारंट लेकर इसको उसकी तफ्तीश के लिए लेकर जा रहे थे। उस समय उसने पुलिस की बंदूक छीनकर पुलिस के ऊपर गोली चलाई, गांव में गोली चलाई और अपने संरक्षण के लिए पुलिस ने उसके ऊपर गोली चलाई। उसको हॉस्पिटल में ले जाया गया और अभी ऑफिशियली डॉक्टर डिक्लेयर कर रहे हैं, लेकिन जो प्राथमिक जानकारी आ रही है शायद मृत्यु हुई है। অন্যদিকে পুজোর মুখে আরো হাহাকারের ছবি। বন্যার জেরে চরম ক্ষতির মুখে পড়েছেন ঘাটালের ব্যবসায়ীরাও। ঘাটালে ব্রিটিশ আমলের কুঠি বাজারের ব্যবসায়ীরা তাদের সমস্যার কথা TV9 বাংলার ক্যামেরার সামনে খুলে বললেন। ফি বছর এই সংকটের সমাধান একটাই, ঘাটাল মাস্টার প্ল্যান। সে কথা মানছেন ঘাটাল পুরসভার চেয়ারম্যান। মাস্টার প্ল্যান হবে বলছিলেন, যে মাস্টার প্ল্যান কোথায় গেল? মাস্টার প্ল্যান কি বন্ধ হয়ে গেল নাকি? আমি একটা কথা জিজ্ঞাসা করি, আপনার বয়স কত? আমার বয়স 35 বছর। 35 বছর। আর আমি তো যতদূর আমার পড়াশোনা আমি জানি যে 40 বছরের বেশি সময় ধরে আলোচনা হচ্ছে। আপনি তো বুড়ো হতে চলেন, মাস্টার প্ল্যান তো এখনো হলো। মাস্টার প্ল্যান আমার দাদুর বাপ নাকি বলেছিল মাস্টার প্ল্যান, আমি সেই দিকে শুনছি নাকি মাস্টার প্ল্যান হবে। আপনার ছেলে মাস্টার প্ল্যান দেখে যেতে পারবে? না না, মনে হয় হবে না। আর আমার ছেলে হবে না। ছেলে সময় তাহলে ঘাটালের মানুষ কতদিন এরকম জ্বরে থাকবে? সারা জীবনই থাকবে এরকম। এখানে কি নদীতে ড্রেজিং এর কোনো কাজ হয়? নদী পরিষ্কারের কোনো কাজ হয়? না কোনো কাজ হয়নি। নদী পরিষ্কার কোনো বছরই হয়নি এখনো। নদীর নিচে পলি জমলে তো স্বাভাবিক জলটা তো বাইরেই আসবে। পলি তো পরের কথা, নদীতে ঘাস জন্মে গেছে, বড় বড় পটপটি গাছ, বড় বড়। না সেই পরিষ্কার হয়নি। মানে সেচ দপ্তরের তরফ থেকে এখানে কোনোদিনও কাজ হয়নি সেভাবে? না, সেভাবে সেরকম কাজ হয়নি। বলতে পারি 27 মানে আরম্ভ হবে একদম 24-এর শেষে, আচ্ছা 25 এবং 26-এর শেষ পর্যন্ত মাস্টার প্ল্যান কার্যকরী হবে। এবং এবারের বন্যাটা এত বড় হতো না যদি কেন্দ্রীয় সরকার পরিকল্পনা করে যে ডিবিসি কিংবা তাদের যে জলাধারগুলো আছে এই পর্যাপ্ত পরিমাণ এত পরিমাণ জল না ছাড়তো, ধীরে ধীরে ছাড়তো, তাহলে কিন্তু বন্যাটা এত বড় হতো না। যাই হোক, দাদা বলে দিলেন, আমি তো শুনলাম, আপনারাও শুনলেন এবং ঘাটালে প্রচুর মানুষ এখানে দাঁড়িয়ে রয়েছেন, ওইখান থেকে সবাই শুনছেন। ঘাটালের মানুষও কিন্তু তারা সাক্ষী থাকেন। 27-এ যদি শর্মিষ্ঠা এখানে পা দেয় এই পরিস্থিতি। বোলপুরে প্রশাসনিক সভার বদলে বন্যা নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটার বদলে দুটোই হবে এই বৈঠক, নবান্ন সূত্রে খবর পাওয়া গিয়েছে।